সেটা তো বলা যায় না। তো উনি আমাকে এখনো নিষেধ করেননি যে তোমাকে দেব না কি তুমি পাবে না, এমন কিছু বলেননি। কিন্তু আমি জোর করে তো পাইতে পারি না, ওয়ারিশ হিসেবে তো পাবো না, এটা হচ্ছে বড় কথা। আইনই তো নাই। হিন্দু আইনে কন্যা সন্তানরা যদি পুত্র সন্তানের উপস্থিতিতে কন্যা সন্তান কোনো সম্পত্তি পায় না। যদি কুমারী হয় তাহলে তার বিবাহের পরেই আর কোনো কিছুই তার থাকে না আর কি প্রাপ্তি। আর যদি এমন হয় যে কোনো পুত্র সন্তান নাই কোনো ব্যক্তি, তাহলে তিনি মারা গেলে তার যদি কন্যা সন্তানই থাকে, এর মধ্যে যে কন্যা সন্তান একাধিক হলে যে কন্যা সন্তান পুত্রবতী হবে, শুধুমাত্র সেই কন্যা সন্তান ওই সম্পত্তি প্রাপ্ত হবে। পুত্র অবর্তমানে পুত্রবতী কন্যা, অর্থাৎ যে কন্যার পুত্র সন্তান আছে আর তার ইন্টারেস্ট যেটা, তার যে সত্ত্ব যেটা, সেটা আবার সীমিত, লিমিটেড। অর্থাৎ এই কন্যা যে উত্তরাধিকার, কন্যা মারা গেলে তার যে পুত্র থাকছে তারা অ্যাবসলিউট ইন্টারেস্ট পাচ্ছে, সম্পূর্ণ পাচ্ছে। কিন্তু কন্যার ক্ষেত্রে শুধুমাত্র তার লিমিটেড ইন্টারেস্ট, সীমিত সত্ত্ব, এবং সেটা ওই পুত্রবতী। কাজে অন্য কন্যা যারা আছে তার যদি কন্যা সন্তান থাকে, সে আবার সে থেকে বঞ্চিত হয়, সম্পত্তি পায় না। এটা খুব বড় ধরনের বৈষম্য। তারপর দেখা যায় স্বামী মারা গেলে যদি পুত্র সন্তান থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই স্ত্রী শুধু ভরণ পোষণটা পাচ্ছে, আর কোনো পাচ্ছে না, সম্পত্তি সে পাচ্ছে না। এমন অবস্থা হয়, দেখা যায় যে যে কোনো ব্যক্তি মারা গেলে তার পুত্র সন্তান যদি থাকে এবং সেই পুত্র সন্তান যদি ওই ব্যক্তির উপস্থিতিতে জীবমানে মারা যায়, তার যদি কোনো স্ত্রী থাকে, সে আবার সম্পূর্ণ সম্পত্তি থেকে বঞ্চিত হয়। এটা আইনের অবস্থা। হিন্দু আইনে আছে যে এক স্বামী তার ওয়াইফকে অর্ধাঙ্গিনী বলে। তো শুধুমাত্র যখন তাকে পরিচর্যা করতে হয় তখন এই ভাষাটা ব্যবহার করা হয়, অর্ধাঙ্গিনী। কিন্তু তার মানে অঙ্গের অন্য যে জায়গাটুকু আছে সেটাই সে অর্ধাঙ্গিনী নাই। যেমন ওই সম্পত্তি বা টাকা পয়সা, অর্থনৈতিক ব্যাপার যেটা, সেটাই তার কোনো মানে চিহ্নই নাই। যে স্বামীর বাড়িতে তো নাই, আর বাপের বাড়িতে মোটেই নাই। এই হচ্ছে অবস্থা। মানে আমরা আছি একরকম খেলার উপরে, যে দেখা যাচ্ছে যেন মনে হয় যে মঙ্গল গ্রহ থেকে আমরা চলে আসছি। আমরা এই দেশের কেউ না, আমরা হচ্ছে শুধুমাত্র ওই মানুষ গড়ার যন্ত্র। দেখা গেল আমাদের পেটে বাচ্চা হচ্ছে, বাচ্চাদের মূল্যায়ন হচ্ছে, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন নেই। আমাদের ছেলের কাছে মূল্যায়ন নেই, স্বামীর কাছে মূল্যায়ন নেই। যতদিন পর্যন্ত আমরা কাজ করে খাওয়াতে পারবো ততদিন আমাদের কদর আছে। শুধু সন্তান জন্ম দেবার কারিগর না ভেবে নারীদের যদি মানুষ ভাবা হতো, তবে তারা নিশ্চয়ই সম্পত্তিতে পুরুষের সমান ভাগই পেতেন। সম্পত্তির পথ ধরে কিন্তু অনেকগুলি সমস্যা তৈরি হচ্ছে। উত্তরাধিকার সূত্রে সমান সমান অংশীদার নই বলে মেয়েদের কিন্তু যৌতুক প্রথাটা হিন্দু পরিবারে প্রকট, মুসলিম পরিবারে অনেকটা। এবং আপনি একজন নারী, সে কিন্তু শুধুমাত্র উত্তরাধিকার আইন অনুযায়ী সে সমান অংশীদার নয় বলে সে কোনো সময় নিশ্চয়তার মধ্যে থাকতে পারছে না। যেমন বাবার অনেক কিছু আছে, কিন্তু আমি কিন্তু এখানে নিরাপদ না, নিশ্চিত না, আমার ভবিষ্যৎটাও নিশ্চিত না। এরকম একটি অবস্থার মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। আমাদের এই যে দেখা যায় যে ছেলেদের থেকে মেয়েদের মূল্য বাপ মায়ের কাছে কম, কারণ তারা মনে করে যে আমার ছেলে যদি উত্তরাধিকার হয় আমার, তাহলে আমার সম্পত্তিগুলো ঠিকই থাকবে, কিন্তু আমার মেয়ে যদি হয় তো সব সম্পত্তি মেয়ে ধরে রাখতে পারবে না। এবং সমাজের যে নির্যাতন মেয়েদের পরে যেটা হচ্ছে, প্র্যাকটিক্যালি এই যে অনেক জায়গায় দেখা যায় যে ভাইও জায়গা দিচ্ছে না, স্বামীও জায়গা দিচ্ছে না, অত্যন্ত দুর্বিষহ জীবন তারা যাপন করে মেয়েরা। তা এর মূলে হচ্ছে যে তাদের যদি সম্পত্তিতে অধিকার থাকতো, তারা যদি আয়ক্ষম হতো, তার হাতে যদি কিছু থাকতো, তাহলে এই অত্যাচারটা, নির্যাতনটা তাদের হতো না। মেয়েরা যতদিন না পর্যন্ত তাদের সন্তান হিসেবে মায়ের কাছে বাবার কাছে সমান অধিকার না পাবে, ততদিন নির্যাতনের হার বেড়েই যাবে। বিশেষ করে আমাদের হিন্দু সমাজে কোথাও ঠাঁই নাই
আমি স্বামীর বাড়ি থাকলেও আমার স্বামী যদি মারাই যেতেন, তা আমার ছেলে যদি নাবালক থাকতো, তাহলে দেখা যাচ্ছে আমার কোনো বড় ধরনের কোনো কাজ করা যাবে না, একটা বিল্ডিং দেওয়া যাবে না, বড় একটা কোনো কাজ করা যাবে না, আমার সে অধিকারও নাই। স্বামীর জমি বিক্রিও করা যাবে না ছেলে যদি নাবালক থাকে, যেহেতু আমি কোনো পক্ষের কোনো ওয়ারিশ না। আপনার কি মনে হয় যে আইনটা আসলে কিরকম সংশোধন করা উচিত? যে আইন আছে তা সম্পূর্ণ সংশোধন হওয়া উচিত, আমি মনে করি। ওই মানুষ হিসেবে সমান হওয়া উচিত। ওদের তো আরো বেশি সমস্যা, তাই না? ওদের ডিভোর্সটা আইনটাও বোধহয় এখনো পাস হয়নি আমাদের এখানে, সেটা একটা করা দরকার। এবং প্রয়োজনে তারা ডিভোর্সের করার অধিকার তাদের থাকবে, সেটা থাকা দরকার। তো সম্পত্তি ব্যাপারেও একই রকম হওয়া দরকার। এই দেশের যে নাগরিক একই রকম থাকবে, সে তিনি খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, সব মেয়েদের বেলায় একই রকম থাকা উচিত বলে আমি মনে করি। আমরা তো যাও 3/1 পাই, মুসলিম কান্ট্রিতে যে আইন আছে তাতে 3/1 পায়, কিন্তু হিন্দুরা তো তাও পাচ্ছে না, তারা তো একদম বঞ্চিত। আমার কাছে যে তারা অর্ধেক খালি বাবার মেয়ে বাবার ছেলে যাও না, অর্ধেক পাক, এটি হয়তো ভালো হতো। আমাদের আইন প্রণেতাগণ কি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন আশালতা কিংবা নূরজাহান বেগমের এই আর্জি? একবার কি তারা মূল্যায়ন করবেন সমাজ গঠনে, উন্নয়নে নারীদের অবদানের কথা? একই দেশের নাগরিক হিসেবে এদেশের সকল নারী পুরুষ কি একই উত্তরাধিকার আইনের সুফল ভোগ করতে পারেন না? ধর্ম বর্ণ নির্বিশেষে একই উত্তরাধিকারী আইন, এটা আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি এবং এটা হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের বাস্তব কিছু সামাজিক অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে এই যে মুসলিম আইন যখনই সংস্কার হবে, ফারাজ যখন এটা করা হবে, সংশোধন করা হবে বা প্রস্তাব দেওয়া হবে, তখন দেখা যাবে যে এই দেশের যারা উগ্র সাম্প্রদায়িক শক্তি, বিশেষ করে মুসলিমদের ভিতরে এইসব মোল্লা মৌলবী, এরা তখন এইটা নিয়ে নানান রকম হইচই করবে। ধর্মটাকে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে নাড়াচাড়া করতে চায় না। করতে গেলেই তাদের এক ধরনের বৈরিতার সম্মুখীন হতে পারে, এই চিন্তা তারা করতে পারে। ভোট ব্যাংকে তাদের হাত পড়তে পারে। ছেলেদের ভোটে জোর আছে, মেয়েদের ভোটে কি জোর নাই? ছিল তো সবার সমান, তো আমরাও তো অর্ধেক আছি। তো সমস্যা কোথায়? যে আমরাও যদি বলি ভোট দেবো না, আমাদের এইটা না হলে, তা ওনাদের কি ভয় নাই? ভয় কি আছে আমাদের রাজনীতিবিদদের? একবার কি তারা নারী ভোটারদের অধিকার সংরক্ষণের কথা বিবেচনা করবেন? নারীরা কিন্তু অর্ধেক ভোটার, ফলে এই ভোট মৌসুমে তাদের দাবির সপক্ষে দাঁড়িয়ে শক্তভাবে বলার জায়গাটিও কিন্তু অত্যন্ত মৌলিক। দুটি মূল স্রোতধারা রাজনীতি আমাদের দেশের, দুজনই হচ্ছেন নারী। তারা তাদের ইশতেহারে এই দিকটি পরিষ্কার করতে পারেন। সুবিধা হচ্ছে এক দল ক্ষমতায় যাবেন, আর এক দল বিরোধী দলে থাকবেন। পার্লামেন্টারি সিস্টেমে দুই দলেরই একটা গ্রহণযোগ্য এবং বলিষ্ঠ ভূমিকা রয়েছে ইন পার্লামেন্ট। সেক্ষেত্রে তারা দুজনই যদি এই বিষয়টি নিয়ে যদি ইশতেহারে যদি অঙ্গীকার করেন এবং পার্লামেন্ট বসলে যদি এই বিষয়টি নিয়ে তারা ঘুরে দেওয়ার চিন্তা ভাবনা করেন, কার্যকরী ব্যবস্থা নেন, এটা উল্লেখযোগ্য ভূমিকা আসতে পারে। কিন্তু নারী সমাজকে এগিয়ে আসতে হবে। নারী সমাজ না যতদিন ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে না আসবে, ততদিন এটা সুপ্রতিষ্ঠিতভাবে বাস্তবায়ন হবে না। রাজনৈতিক দলগুলি যদি এই বিষয়ে সদিচ্ছা না দেখায় এবং রাজনৈতিক দলগুলি যদি এই বিষয়ে কোনো উদ্যোগ না নেয়, তাহলে এই উত্তরাধিকার আইনটা সমান ভাবে নিয়ে আসা বা পাশ করা আমাদের জন্য খুব কঠিন হবে। আমাদের দেশে তো যেই এমপি হোক না কেন, দলের সিদ্ধান্ত বা দলের সিদ্ধান্তের বাইরে কিছু করলে তো আমাদের অনেক সময় অসুবিধা হয়। সংসদ সদস্য পদই থাকে না, এরকম নিয়ম আছে যে দলের সিদ্ধান্তের বাইরে ভোটও দেওয়া যায় না। তো আমার প্রথম কাজ হবে যে আমার দলের ভিতরে প্রথমে এইটা নিয়ে আলোচনা করা এবং সকলকে একটা ঐক্যমতে আনা। আমাদের দেশে জেনারেল লজ আছে, যেমন সিভিল প্রসিডিওর কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। এই যে আইনগুলো জেনারেল লজ, এটা সব ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য প্রযোজ্য, এটার কোনো বৈষয়ই নাই। কিন্তু এই আইনগুলো ঠিক ওই অনুরূপভাবে এটা এমন একটা আইন হওয়ার দরকার যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে, অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিজম
প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক নারীদের ক্ষেত্রে একই ধরনের আইন। এটা একটা ইউনিফর্ম ফ্যামিলি কোড।